প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে হঠাৎ করে অল্প সময়ের নোটিশে আপনাদেরকে আমি এখানে আহ্বান করেছি এবং আপনারা এখানে এসেছেন, বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এখানে আজকে হঠাৎ করে জরুরি ভিত্তিতে ডাকার উদ্দেশ্য হলো, আমরা গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং কিছু উপদেষ্টা মণ্ডলীর সদস্যের সঙ্গে বৈঠক করেছি, আমাদের সঙ্গে মত বিনিময় হয়েছে। সেসব ব্যাপারে আমাদের পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু আপনাদেরকে গতকাল ব্রিফ করেছেন। আমি একটু জরুরি কাজে চলে যাওয়াতে সম্পূর্ণভাবে ওখানে থাকতে পারিনি, ব্রিফ করতে পারিনি। তো আমার ধারণা হয়েছে যে কিছু কথা হয়তো আরও বেশি করে বললে ভালো হতো আমাদের তরফ থেকে। সেই কারণেই আজকে আমি আপনাদের এখানে ডেকে এনেছি, বিস্তারিতভাবে কিছু আলাপ করব। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে মনে গেছি, ওনারা আমাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে অনেককে হয়তো আমরা করেছিলাম, কিন্তু দলীয়গতভাবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছি। এবং এটাও এর সঙ্গে জানিয়েছি এ পর্যন্ত এই স্বল্প সময়ে তারা যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলিতে সন্তুষ্ট, আমরা সন্তোষ প্রকাশ করছি যে ওনারা ভালো কাজ করছেন। একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে, সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছি যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি। উনি খুব অল্প কথায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট, কী প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন, ক্ষমতা গ্রহণ করতে হয়েছে, এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কী, জনগণের প্রত্যাশা কী, কী কী সমস্যা উনি ফেস করছেন, কিভাবে সমাধান করছেন, সামনে কিভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কিভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এটার সম্পর্কে উনি মোটামুটি একটা রূপরেখা দিয়েছেন। তবে উনি কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেইভাবে বলেননি, রূপরেখা একটা দিয়েছেন। এবং এখন উনি আমাদের দেখেছিলেন, উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো, এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী ওনার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনোরকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশনের মতামত এবং ইলেকশনের রোড ম্যাপ আমরা কখন কিভাবে চাই এটা বিষয় জানতে চেয়েছেন। তা আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনগুলি অনেক সময় আমরা সংগ্রামের মাধ্যমে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনগুলি হওয়ার পরে নির্বাচিত সরকার বিপুল জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি। এবং সেটার কারণ হলো আমাদের নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে, যেটা আমরা লক্ষ্য করেছি, যার কারণে এক ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর শুধু রাষ্ট্রীয় স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ নন, তার অধীনে আমাদের সংসদ
100% এই দুটো তার অধীনে, এবং বিচার বিভাগ প্রায় বলা যায় শতকরা 95 থেকে 99 নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এবং দলীয়করণের মাধ্যমে উনি সংবিধানের বর্তমান পরিস্থিতিতে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দলীয় লোক সেখানে দিয়ে সেগুলোকে সম্পূর্ণভাবে একটা দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করতে পারেন। জনগণের কোনোখানে আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। সেই কারণেই জনগণ এটা চেয়েছে, আমরা এর সঙ্গে একমত। আমরাও মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে হবে, সঙ্গে সঙ্গে পরবর্তী শাসনতন্ত্র ব্যবস্থাও সুষ্ঠু করতে হবে। এখানে আমি একটু বিস্তারিতভাবে আরেকটা কথা বলতে চাই। উদাহরণ হিসাবে দুটো নির্বাচনের কথা আমরা বলবো আমি, যে নির্বাচনগুলি পরপর হয়েছে এবং যেগুলোতে বিপুলভাবে জনসমর্থন পেয়ে লাভ করেছিল দুটি রাজনৈতিক দল, দুটি প্রতিপক্ষ, একটার পর একটা। অষ্টম সংসদ 2001 সালে হয়েছে, গঠন হয়েছে। সেই নির্বাচনে তার 4 দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি তারা লাভ করতে সক্ষম হয়েছিল এবং জনগণের মোটামুটি গ্রহণযোগ্য, এটা ফেয়ার নির্বাচন, এর ব্যাপারে দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তার পরবর্তীতে সেই সরকারের আমলে যেটা আমরা লক্ষ্য করেছি, যে এর আগের সরকার আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার সময় শেষ বছরটি 2000 সালে তারা ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পরবর্তীতে 2001 সালে যে সরকার আসলো, 2000 পরবর্তী যে রিপোর্ট পেশ করা হলো 2001-এর রিপোর্ট 2002-এ, 1, 2, 3, 4 বছর পর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এবং এইটাও আমরা তখন লক্ষ্য করলাম যে র্যাব গঠিত করা হয়েছিল এবং র্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন শুরু করা হয়েছিল। থার্ড হলো দলীয়করণ। তৎকালীন সময়েও দলীয়করণ শুরু করা হয়েছিল বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে, এবং দলীয়করণের এসবের কারণে জনগণ বীতশ্রদ্ধ হয়েছিল এবং জনগণ তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময় সবচেয়ে বড় সমস্যা হলো দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজেদের মানুষকে ঢুকিয়ে বিভিন্নভাবে সেখানেও তাদের দলীয় প্রভাবে নিজের দিকে আনার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল। তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং পরবর্তীতে 11 সরকার হলো এবং তার ফলে পরবর্তীতে আবার একটি নির্বাচন হলো 2008 সালে তত্ত্বাবধায়ক। সেই নির্বাচনটিতেও বিপুলভাবে জনগণ সমর্থন দিয়েছিল। তৎকালীন আমরা মহাজোটে ছিলাম, তখন আওয়ামী লীগকে সরাসরি 2/3 মেজরিটির বেশি জনগণ দিয়েছিল একটি ফেয়ার ভোটে, এবং সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেক নিচে নেমে গেছিল। ফেয়ার ভোটে 30টি আসন, আমাদের ছিল বোধহয় 27টি আসন। আমরা তখন আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছিল কারো সমর্থন ছাড়াই। কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম, যে এজেন্ডাতে আমরা মহাজোট গঠন করেছিলাম, এটা আপনারা অনেকে জানেন না। মহাজোট গঠনের সময় আমাদের কথা ছিল দলীয়করণ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটি করেননি। একই পদ্ধতিতে তারা সংবিধান সংশোধন করেছেন এবং পরবর্তীতে সেই সংবিধানের অধীনে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং করে গেছেন। পরবর্তীতে এটা টিকেনি, সেটা পরবর্তীতে আমি পরে আসছি। ফলে এটা আমরা দেখতে পেলাম যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না। নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনকে নিজের কুক্ষিগত করার চেষ্টা করছে, জনগণের মন জয় না করে তারা প্রতিষ্ঠানকে দখল করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। এটি আমাদের দুটি বৃহৎ রাজনৈতিক শক্তিরই একই ধরনের ইতিহাস, এর আগের ইতিহাসও একই ব্যাপার যদি বলা যায়। সেই কারণে আমরা ওনাদেরকে বলেছি যে এবার আমরা দেখতে চাই যে আপনারা দায়িত্ব নিয়েছেন, মানুষের প্রত্যাশা হলো আপনারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন। তার পরবর্তীতে আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয় যে আমাদের আবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, আমাদের আবার গণতান্ত্রিক শাসন দরকার। এটা আপনারা পারবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সেই উপযুক্ততা আছে বা আপনাদের সেই দেশপ্রেম আছে, আপনাদের সেই ধরনের ভাবমূর্তি আছে বিশ্বব্যাপী। তো সেই বিষয়ে আমাদের সাজেশনগুলো আমরা তখন তাদেরকে তুলে ধরেছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন করতে হবে এমনভাবে যে নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে। পৃথিবীর সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে, পার্মানেন্ট কাঠামো। আইনগতভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে, আইনগত পরিবর্তন করতে হবে, সেগুলো ডিটেইল
পরবর্তীকালে আমরা আলাপ করে দিতে পারি, বা আমরা যদি চান আপনারা পরবর্তীকালে দিতে পারি, বা যারা এক্সপার্ট আছেন ওরা তৈরি করতে পারেন। আমাদের কথা হল নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হতে হবে, এবং তারা যাতে নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন, পুলিশ ইত্যাদি যাতে কোনো দলীয়করণের প্রভাবে প্রভাবিত না হয়, তার জন্য তাদেরকে আগের থেকেই সেইভাবে বাছাই করতে হবে এবং সেইভাবে রিশাফল করতে হবে, যেখানে যেখানে নিউট্রাল করতে হবে সব জায়গাকে। এবং এটার করার পরে যদি একটা পদ্ধতি, এটা যদি এখনকার পদ্ধতি আমরা মেনে চলি তাহলে এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা বলেছি, সেটা যেহেতু নতুনভাবে সব কিছু করার চিন্তা করা হচ্ছে, আমরা একটা আধুনিক নির্বাচন পদ্ধতির কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, জাতীয় পার্টির নির্বাচন ম্যানিফেস্টোতেও ছিল, এবং আমরা এটা নিয়ে সংসদে কথা বলেছি। এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনে ওরা চেয়েছিল, আমরা তাকে অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছি। সেটা হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটিং সিস্টেম। এটা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই সিস্টেমে চলে যাচ্ছে। আমাদের মতো সিস্টেম আজকাল বলে হাতে গোনা 2-4টা দেশ ছাড়া আর কোথাও এই ধরনের সিস্টেম ফলো করা হয় না। এটা মোস্ট মডার্ন সিস্টেম। আমাদের দেশেও যেটা মহিলাদের জন্য রিজার্ভ সিট, যেটা সংরক্ষিত সিটের কিন্তু ওই PRVS সিস্টেমই হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের একটা পদ্ধতি। এটা 5-7 ধরনের পদ্ধতি আছে, আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, সেটা আবার আলাপ আলোচনা হতে পারে যদি ওনারা মনে করেন যে নির্বাচন পদ্ধতি একটা সংস্কার করবেন। এটা অনেক ধরনের ভালো দিক আছে। আর একটা বলেছি পরবর্তীতে, যেটা আমি বলিনি এখন আপনাদেরকে বলছি, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি দেন, তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে। যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন, তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে, বা না হলে সেটা কারেকশন করার একটা সুযোগ থাকবে। তো নির্বাচন ব্যবস্থা আর আইন কিছু চেঞ্জ করতে হবে। নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে, যে সরকারি কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে ওই নির্বাচনকালীন সময়। পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে সংবিধানও আছে, আইনে কিছুটা ব্যত্যয় করা হচ্ছে, এই আইনগুলোকে সংশোধন করতে হবে। এটার পরে আসলো আমাদের সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি, যেহেতু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ফেসিবাদ অথবা একতন্ত্রবাদ অথবা একদলীয় শাসন দেখছি, বিভিন্ন সময় স্বৈর শাসন দেখছি। এটার থেকে সেই জন্য প্রাইম মিনিস্টারকে আমরা মনে করি, উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, কারণ দল আর সরকার এক হয়ে যাচ্ছে, এবং দলীয়ভাবে সরকার পরিচালিত করছে। এক সময় এসে আওয়ামী লীগ আমলে রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে হয়ে গেছে। দল, সরকার এবং রাষ্ট্র একসঙ্গে হওয়ার পরে এটার মধ্যে আর কোনো রকম কোনো জবাবদিহিতার স্কোপ থাকে না, এবং সমস্ত রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হয়। কাজে আমরা চাচ্ছি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না। এটা আমাদের একটা প্রস্তাব। আরেকটা বলেছি যে এক ব্যক্তি আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও একজন যদি বেশি দিন ক্ষমতায় থাকে, অনেক সময় তাদের মধ্যে এক নায়কতন্ত্র কায়েম করার, সমস্ত ক্ষমতা কুক্ষীভূত করার, একদলীয় শাসন ব্যবস্থা চালু করার, বিভিন্নভাবে স্বৈর শাসন চালু করার, ফ্যাসিজম চালু করার সুযোগ হয়, যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয়। যেমন দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না, কানাডায় অ্যালাউ করা হয় না, পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না। তা আমরা বলেছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা একটা আমরা ব্যারিয়ার দিয়েছি যে প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্টের একেবারে আমরা তার ক্ষমতা একেবারে শূন্য করে রেখেছি। আমরা মনে করি প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের কনসেন্টে হওয়া উচিত, যার জন্য সংসদে 3/4 মেজরিটি যদি হয়, যেটাতে সকল দলকে কোনো না কোনোভাবে ভোট দিতে হয়, সেই রকম একটি ব্যক্তিকে ওইভাবে যদি প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, তাহলে তাকে শর্ট করে 3/4, তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে, তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসিয়ে যখন তখন সরিয়ে দিতে পারবেন না। আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই, 2001 সালের এটা 8ম সংসদে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিল, এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট দেওয়া হয়েছিল, শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করেনি এই জন্য। তো আমরা চাই যে আরেকটা কথা, প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে। সেই জন্য প্রেসিডেন্টের যখন বর্তমান আছে সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে, এটি আমরা বাতিল চেয়েছি। প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন। তবে যে কোনো কাজে, যেমন
সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ যেমন ইলেকশন কমিশন, যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি যেসব বিষয়ে প্রেসিডেন্ট দেন, এমনকি হাইকোর্টের জাজেস, সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে। তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবেন, কোনো সরকার প্রধান এখানে হস্তক্ষেপ করতে পারবেন না। সেই বডিগুলোকে তৈরি করতে হবে। অনেক দেশে অনেক সিস্টেম আছে, কোনটা আমাদের জন্য সুটেবল হয় দেখতে হবে। সেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেরকম এক্সপার্টদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমরা এই জন্য মনে করি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রীর জায়গায় থাকবে, এখানে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার একটা সুযোগ সৃষ্টি হবে। তো আমাদের এইটাই ছিল আমাদের ধারণা, যে পরবর্তীকালে যেটা হাইকোর্টের বিষয়ে, আমাদের হাইকোর্ট এবং লোয়ার কোর্ট এখন সম্পূর্ণভাবে সরকার প্রধানের অধীনস্থ প্রেসিডেন্টের মাধ্যমে। আমরা বলেছি যে এটা এখন থেকে করা যাবে না, এখানে প্রেসিডেন্টের কোনো বিষয় নয়। আমাদের এখানে 109 আর 116 আছে সংবিধানে। আমি মনে করি 116টা 109 কন্ট্রাডিক্টরি, 116টাকে বাতিল করা উচিত। এটাকে বাতিল করা উচিত। প্রেসিডেন্টের এখানে হস্তক্ষেপ করার কিছু নেই, এগুলো ক্ষমতা চিফ জাস্টিসের কাছে নেওয়া উচিত, লোয়ার কোর্ট। আর হায়ার কোর্টের ব্যাপারেও যেটা আমি মনে করি, যেটা তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো প্রেসিডেন্ট দেবেন, কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা কোনোখান থেকে পাশ করে নিতে হবে যে এই লোকটি সেই জাজ হওয়ার উপযুক্ত কিনা, এবং তাদেরকে প্রপার কোয়ালিফিকেশান ফিক্স করে দিতে হবে। ইলেকশন কমিশনের ব্যাপারেও একটা কথা বলে দিই, ইলেকশন কমিশনের কমিশনার যারা হবেন তাদেরও একটা মিনিমাম কোয়ালিটি থাকতে হবে, লেখাপড়া এবং তাদের আদারওয়াইজ সোশ্যাল গ্রহণযোগ্যতার একটা মিনিমাম ক্রাইটেরিয়া, এগুলোর জন্য আমরা সাজেস্ট করেছি এগুলো একটা আইন করে এটা করা উচিত। আর এখানে তাহলে হলো সংবিধান সংশোধনের মধ্যে আরও ডিটেলভাবে বলতে গেলে আমরা ওনাদেরকে বলেছি যে ভবিষ্যতে যদি আমরা একটা নিজেরা দেখে আমাদের সাজেশনগুলো ইন রাইটিং তাদেরকে আমরা জানাবো। এটা হলো আমাদের সংবিধানের জন্য আর একটা হলো আরেকটা কথা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন এবং অনেকেই এখনও চিন্তা করছেন যে সংবিধান কি নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করা সম্ভব। আমার জানা মতে পঞ্চদশ সংশোধনী করে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এটা করা হয়েছিল 2008-এর নির্বাচনের পরে সংসদে 18 সালের সময়। পঞ্চদশ সংশোধনীতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আরও অনেক জিনিসকে ওখানে ইনক্লুড করা হয়েছে। সেখানে সংবিধানের 1/3 মতো অবস্থাকে কোনো সময় চেঞ্জ করা যাবে না, এটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই সংবিধানের সেই পঞ্চদশ সংশোধনী বহাল রেখে আপনি কোনো সংশোধন করতে পারবেন না। পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে তাহলে এতো সংবিধানের সংশোধন দরকার, না হলে নতুন সংবিধান রচনা করতে হবে। সেখানে যথেষ্ট গ্রাউন্ড আছে আমরা জানি, এবং এটাকে আমি জানি না কেউ মামলা করছেন কিনা। মামলা করলে পঞ্চদশ সংশোধনী অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে বিভিন্নভাবে স্টাডি করে যেটা দেখেছি ওটা ওনাদেরকে জানিয়েছেন, যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানের কিছু অংশ চেঞ্জ করা যাবে না, এটা কোনোখানে গ্রহণযোগ্য হতে পারে না। এক সংসদ আরেক সংসদের রাইটকে কোনো সময় কার্ভ করতে পারে না। আর 2 নম্বর হলো সবচেয়ে বড় কথা, যে প্রসিডিয়ার, এটাকে একটা গণভোট করার কথা ছিল, সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য এটাকে ডিফেক্টিভ। তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে, এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদশের পরে আর গণভোটের প্রভিশন রাখা হয়নি, ফলে প্রভিশন